হৃদয় মাঝে হঠাৎ তুমি। সময় গড়ায় দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায়। দেখতে দেখতে প্রায় ৩ মাস হয়ে গেল মায়া জার্মানিতে এসেছে। আজকে রাত ৮টায় মায়ার ফ্লাইট। এখন বিকেল ৩:৩০। সবকিছু প্যাকিং করা হয়েছে সকালেই। আলভি বড় বড় সুটকেস ৩টা ড্রয়িং রুমে এনে রাখে। তারপর আবার রুমে ফিরে আসে। মায়া ওয়াশরুমে রয়েছে, শাওয়ার নিচ্ছে। আলভি নিজেও ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে দুজন। রোজকার মতন আলভি নিজেই মায়ার চুলগুলো মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। তারপর নিজের চুলগুলো শুকিয়ে নেয়। মায়ার চুলগুলো ব্রাশ করে খোপা বেঁধে দেয় নিজেই। আগে খোপা বাঁধতে পারতো না, এখন শিখে গেছে। যত্ন করে মায়ের চেহারায় ক্রিম লাগিয়ে দেয়, হাতে গলায় পায়ে লোশন দিয়ে দেয়, গোলাপি ঠোঁট জোড়ায় নিজেই লাইট লিপস্টিক দিয়ে দেয়। আরেকটু ঝুঁকে ঠোঁট জোড়ায় বেশ অনেকগুলো চুমু খায়। মায়া ফ্যাল করে তাকিয়ে আছে আলভির দিকে। ওর ভেঙে চুরে কান্না আসছে। মায়া আটকে রাখার কারণে চোখ মুখ লাল হয়ে উঠছে আবার। আলভি মায়াকে দাঁড় করায়, তারপর শক্ত করে জড়িয়ে ধরে। আলভিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে মায়া। মায়া কাঁদলেও আলভি কাঁদতে পারছে না। ছেলেদের যে কাঁদতে নেই। একে অপরকে জড়িয়ে ধরে রেখে অনেকটা সময় পেরিয়ে যায়। আলভির ফোনে রিং বেজে ওঠে। মায়াকে জড়িয়ে ধরে রেখে বেডের কাছে এগিয়ে এসে ফোন হাতে তুলে নেয়। শুভ কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল কখন বের হবি? 5টায়। 5টা বাজতে আর 25 মিনিট বাকি আছে। ড্রয়িং রুমে সুটকেস রাখা আছে, ওগুলো কারে তোল। আমরা আসছি একটু পর। আচ্ছা। কল কেটে ফোন আবার বেডের উপর রেখে দেয়। আলভি হাত বাড়িয়ে টিস্যু বক্স থেকে টিস্যু পেপার নেয় হাতে। বুক থেকে মায়ের মুখ তুলে 2 গাল মুছিয়ে দেয়। টিস্যু ফেলে 2 হাতে আগলে ধরে মায়ের মুখ। মায়া হেঁচকি তুলতে তুলতে আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। নিজের মুখ আগলে ধরে রাখা আলভির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে। চোখ দুটো দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। হাত দিয়ে আবারও গাল মুছিয়ে দেয় আলভি। মায়ার সারা মুখে অসংখ্য চুমু খায়। মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখে চোখ রেখে বলে, কেঁদো না, তুমি কাঁদলে আমার নিজেকে সামলাতে পারবো না। মায়া কাঁদতে কাঁদতে বলে, তুমি চলো আমার সাথে। যাবো তো। নতুন অফিসের কাজ শেষ হতে আর 2.5 থেকে 3 মাস সময় লাগবে। ওটা চালু হলেই আমি ফিরে যাব তোমার কাছে। 13 বছর অপেক্ষা করতে পেরেছো, এখন 3টা মাস পারবে না? মা আলভিকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ছাড়া 3টা মিনিটও থাকতে পারছি না এখন। 3 মাস কিভাবে থাকবো? চোখের পলকে 3 মাস পেরিয়ে গেছে, সামনের 3 মাসও চোখের পলকে পেরিয়ে যাবে। বাড়িতে তো সবাই আছে, আর কেঁদো না। তুমি একা একা কিভাবে থাকবে? একা একা থাকার অভ্যাস আছে আমার। সময় পেরিয়ে যাচ্ছে, রেডি হতে হবে, দ্রুত আসো। মায়াকে উঁচু করে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করায়। আলভির ভেতর থেকে মায়ের বোরকা হিজাব মেকআপ বের করে দেয় আলভি নিজেই। বোরকাটা পরিয়েও দেয় নিজেই। টিস্যু বক্স থেকে আবার টিস্যু এনে মায়ের সারা মুখ মুছিয়ে দেয়। মায়া হিজাব বাঁধতে শুরু করে। আলভি আলমারি থেকে নিজের শার্ট প্যান্ট বের করে নেয়। দুজন একসাথেই তৈরি হয়। মায়ার ফোন, পাসপোর্ট, ভিসা, টিকিট আলভি মায়ার হ্যান্ডব্যাগে ভরে দেয়। মায়াকে এক হাতে জড়িয়ে ধরে রুম থেকে বের হয়। ঘাড় ঘুরিয়ে রুমের ভেতরে তাকায় মায়া। 3 মাস এই রুমে ছিল আলভির সাথে। রুমের প্রতিও ভীষণ মায়া জমে গেছে। টুপ করে আবারও চোখের পানি গড়িয়ে পড়ে। হাতে থাকা টিস্যু পেপার নিয়ে চোখের পানি মুছতে মুছতে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে কেয়ারটেকার দুজন
শুভ আর শুভর ফ্যামিলি ওদের অপেক্ষায় বসে আছে। সবাই একসাথে বাড়ির বাইরে বেরিয়ে আসে। কেয়ারটেকার দুজনার শুভর বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আলভির সাথে কারে উঠে বসে মায়া। শুভ ড্রাইভিং সিটে বসে মায়া আরেকবার বাড়িটার দিকে তাকায়। নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় যেমন কান্না আসছিল এখন তেমন কান্না আসছে। ওদের দুজনের সবচেয়ে সুন্দর একান্ত সময়গুলো কেটেছে এই বাড়িতে। দুজনের ভালোবাসা খুনসুটিগুলো স্মৃতি হয়ে যাবে এখন। কার স্টার্ট দিয়ে ছুটে চলে এয়ারপোর্টের দিকে। 1 ঘন্টা সময় লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে। আলভি এক হাতে মায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখে। মায়া এক হাতে আলভির কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে আলভির হাত শক্ত করে ধরে রাখে। আলভি একটু পর পর মায়ের মাথায় চুমু খায়, গাল ঠেকিয়ে রাখে। মায়া এখন আর কাঁদছে না, চুপচাপ আলভির বুকে ঘাপটি মেরে আছে। এয়ারপোর্টে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। ইমিগ্রেশনের জন্য এখন ভেতরে আগাতে হবে। মায়া আলভিকে ছাড়ছে না। শক্ত করে যে জড়িয়ে ধরেছে তো ধরেছেই, কোনোভাবেই ছাড়ছে না। ইমিগ্রেশনের সময় ঘনিয়ে আসছে। সবাই এগিয়ে যাচ্ছে ভেতরের দিকে। আলভি মায়ের মাথায় হাত বুলিয়ে থেমে থেমে বলে, মায়াপুরী শান্ত হও, দেরি হয়ে যাচ্ছে, ভেতরে যেতে হবে। 3 মাসই তো, দেখবে চোখের পলকে পেরিয়ে গেছে। শান্ত হও আর ভেতরে যাও। মা দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমার এখনই একদম দম বন্ধ হয়ে আসছে। তোমাকে ছাড়া 3 মাস আমি কিভাবে থাকবো? বাড়িতে সবাই আছে তো, ভার্সিটি যাওয়া আসা করবে। কোথা দিয়ে দিন পেরিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। অনেক বোঝানোর পর আলভিকে ছেড়ে দেয় মায়া। প্যান্টের পকেট থেকে টিস্যু পেপার বের করে মায়ার মেকআপ একটু তুলে চোখ গাল মুছিয়ে দেয় আলভি। নতুন টিস্যু পেপার মায়ার হাতে দেয়। হ্যান্ডব্যাগ থেকে মায়ের পাসপোর্ট ভিসা টিকিট বের করে মায়ের হাতে দেয়। হ্যান্ডব্যাগটা নিজেই মায়ের কাঁধে ঝুলিয়ে দেয়। ট্রলি মায়ের হাতে ধরিয়ে দিয়ে ভেতরের দিকে পাঠিয়ে দেয়। এগিয়ে যেতে যেতে বেশ কয়েকবার পেছন ফিরে তাকায় মায়া। আলভি মুখে মাস্ক আর চোখে সানগ্লাস পরে ওর দিকে তাকিয়ে আছে। দুদিনই দুজনের দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। 8টার পর আলভি চোখ মুছতে মুছতে এয়ারপোর্টের ভেতর থেকে বেরিয়ে আসে। পার্কিং এ দাঁড়িয়ে আছে শুভ। শুভকে দেখে সানগ্লাস আবার পরে নেয় আলভি। শুভ কারের ডোর খুলে দেয়। আলভি মুখ দিয়ে কিছু না বলে হাত দিয়ে পেছনের ডোর খুলে দিয়ে বলে, শুভ। পেছনের ডোর খুলে দিতেই কোন কথা না বলে সোজা কারে উঠে বসে আলভি। শুভ নিজেও কিছু না বলে ড্রাইভিং সিটে বসে কার স্টার্ট দেয়। আলভি মাহিরের ফোনে মেসেজ পাঠিয়ে দেয়, মায়ার ফ্লাইট টেক অফ করেছে। প্লেন ফ্লাই করার পরেই আলভি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছে। যতক্ষণ মায়া এই দেশের মাটিতে ছিল ততক্ষণ আলভি আগের মতোই দাঁড়িয়ে ছিল। প্লেন ফ্লাই করার পরই বাইরে বেরিয়ে এসেছে। পেরিয়ে ভেতরে প্রবেশ করে আলভি। কার থেকে নেমে সোজা বাড়ির ভেতর প্রবেশ করে। কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে এসে ডোর লক করে দেয়। মায়াহীন রুমের চারদিকে নজর বুলিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে। এতক্ষণ ধরে আটকে রাখা কান্না এখন আর কোনোভাবেই আটকে রাখতে পারে না। মায়ের নাম ধরে ডাকতে ডাকতে 2 হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ওঠে। আজকের মতো এত কষ্ট এই জীবনে বোধহয় আর অনুভব হয়নি। এত কষ্ট হচ্ছে যে ওর জান বেরিয়ে যেতে চাইছে। ভেতরটা ফেটে যাচ্ছে। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে শান্ত রেখেছিল শুভর সামনে। দুপুর 1টার পর পর নিজের পরিবারের সাথে দেখা হয় মায়ের। মাহির, মাহিদ, আলতাফ মাহমুদ, আহনাব মাহমুদ এসেছে মায়াকে নেওয়ার জন্য। মায়া এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে, কে কেমন আছে জিজ্ঞেস করে। কুশল বিনিময় শেষ হতেই মাহিরের ফোনে রিং বেজে ওঠে।
আলভি ভিডিও কল করেছে। মাহির কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে আলভির শুকনো মলিন মুখ। আলভি বলে, মায়া পৌঁছেছে। হ্যাঁ, মাত্র আসলো আমাদের কাছে। ওর কাছে দাও। মায়ের কাছে ফোন দেয় মাহির। মায়া ফোনের স্ক্রিনে তাকিয়ে আলভির শুকনো মলিন চেহারা দেখতে পায়। মায়ের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। আলভি মায়ের চোখ দুটো দেখেই বুঝতে পারছে একটু আগেও মায়া কেঁদেছে, এখন আবার কেঁদে দেবে। আলভি জড়ানো গলায় বলে, কেমন আছো? মায়া কিছু না বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। আলভি আবার বলে, খারাপ লাগছে? মায়া একটা কথাও বলতে পারে না, শুধু দুদিকে মাথা নাড়ায়। খারাপ লাগছে না। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে কেঁদে ওঠে মায়া। আলভি কল কেটে দেয়। মাহির বোনের হাত থেকে ফোন নিয়ে এক হাতে বোনকে আগলে ধরে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য আগায়। সাথে বাকি তিনজন আগায়। আলভি মেসেজ পাঠিয়েছে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মায়াকে কল করতে বলেছে। আলভি বেড থেকে নেমে দাঁড়ায়। সারা রাত ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলে এয়ারপোর্টের দৃশ্যটুকু চোখের সামনে ভেসে উঠছে। এতদিনের কাটানো স্মৃতিগুলো ভেসে উঠছে, গা ম্যাচ ম্যাচ করছে এক রাতেই। একটু ভালো লাগছে না। মায়ের কান্না দেখে ওরও কান্না আসছে। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে ছিল কিছুক্ষণ। শুভ আসে আলভির রুমে। আজকে একটু দ্রুত অফিসে যেতে হবে। শুভ আলভির অফিসের ব্যাগ হাতে নিয়ে আলভির সাথে রুম থেকে বেরিয়ে যায় অফিসে যাওয়ার জন্য। মায়াদের বাড়ির মেন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে কার। সিঁড়ির উপর মেহবুবা মেহের দাঁড়িয়ে আছেন মেয়ের অপেক্ষায়। কার ভেতরে প্রবেশ করতে দেখেই সিঁড়ি থেকে নিচে নেমে আসেন। একে একে সবাই বেরিয়ে আসে কারের ভেতর থেকে। মায়াকে দেখেই দ্রুত এসে জড়িয়ে ধরে। কারের শব্দ পেয়ে বাড়ির ভিতর থেকে বাকিরাও বেরিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে সকলের সাথে কথা বলে। মান্তাসাকে কোলে তুলে নিয়ে সকলের সাথে ভেতরে প্রবেশ করে মায়া। সোফায় এসে বসে সবাই। মায়া আক্তার মায়ার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। শরবত খেয়ে সকলের সাথে আরো কিছু সময় কাটিয়ে রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে বোরকা হিজাব খুলে শুয়ে পড়ে বেডে। ভীষণ ক্লান্ত লাগছে এখন। মেহবুবা মেহের মায়াকে ডেকে বলে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে থাক। ভালো লাগছে না আম্মু, পরে খাবো। তোমরা সবাই খেয়ে ওঠো, তোকে রেখে কেউ খাবে? তুই উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য রুমে খাবার নিয়ে আসছি। মায়া ক্লান্ত উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে। বলে, 1 ঘন্টা পর নিচে যাব, এখন একটু শুয়ে থাকি। মেহবুবা মেহের বসে রইলেন মেয়ের পাশে। হাত বাড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। মায়ার ফোন বেজে ওঠে মেহবুবা মেহেরের। মায়ার ব্যাগ থেকে ফোন বের করে দেখেন আলভি হোয়াটসঅ্যাপে কল করেছে। ফোন মায়ার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যান। মায়া কল রিসিভ করে। দুজনের মুখ শুকনো মলিন। কেউ কোনো কথা না বলে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। মায়ার চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। অল্প কিছু সময় পার হতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আলভি ফোনের স্ক্রিন নিয়ে হাত বোলায় কিন্তু মায়াকে ছুঁতে পারে না। আর না পারে মায়ার চোখের পানি মুছিয়ে দিতে। আলভির চোখ বেয়েও পানি গড়িয়ে পড়ে। টেবিলের উপর ফোন রেখে টিস্যু দিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয়। লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে পানি খায়। আর তারপর আবার ফোন মুখের সামনে ধরে। মায়ের কান্না বেড়ে গেছে। আলভি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, একা একা না থেকে সকালের মাঝে বসে থাকো, তাহলে ভালো লাগবে। মায়া বলে না কিছু। শোয়া থেকে ওঠো, উঠে ফ্রেশ হয়ে খাবার খাও, খেয়ে সকলের সাথে সময়টা কাটাও। এভাবে একা একা থাকলে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়বে। মায়া তবুও কিছু বলে না।
আলভি টিস্যু দিয়ে আবার চোখ মুছে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। আমার মিটিং আছে, পরে কল করবো আবার। উঠে ফ্রেশ হয়ে খাবার খাও। আবার কল করে যেন না দেখি এভাবে শুয়ে আছো একা একা। যাও মায়াপুরী। কাঁদে না আর। তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে দেব। পুরো ফ্যামিলিকে কাছে পেয়েও কাঁদছো আর আমি এখানে একা একা থেকেও কাঁদছি না। মায়া কান্না গিলে থেমে থেমে বলে, কাঁদছো না তাহলে চোখ মুখ কেমন কেন? বউয়ের কান্না দেখে কি আমি হাসবো? 24 ঘন্টাও হয়নি তোমার কাছ থেকে এসেছি। আমার মনে হচ্ছে কয়েক বছর ধরে তোমার কাছ থেকে দূরে রয়েছি। সকলের কাছে গিয়ে বসো, তাহলে আবার এমন মনে হবে না। রাখছি, মিটিং শেষ করে কল করব আবার। আলভি কল কেটে দেয়। মায়া ফোনের ওয়ালপেপারে থাকা আলভির ফটোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে আবার। কেমন দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে। বারবার আলভির কাছে ফিরে যেতে ইচ্ছে করছে। প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকা যত কষ্টদায়ক কেন। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে মায়া। ওকে দেখে সবাই ওর দিকে তাকায়। ওর জন্য এখনো না খেয়ে বসে আছে সবাই। সকলের সাথে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে যায়। খাবার মুখে দেওয়ার সময় মনে পড়ে আলভি সকালে খেয়েছে, জিজ্ঞেস তো করলো না খেয়েছে নাকি। খায়নি বোধহয়। খেলে চোখ মুখ অমন শুকনো শুকনো লাগতো না। মায়ার গলা দিয়ে আর খাবার নামতে চায় না। মেহবুবা মেহের মায়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কান্না ভালো হয়নি, রান্না ভালো হয়নি। মায়া হাত মুখে পুরে বলে, না রান্না মজা হয়েছে। খাচ্ছিস না কেন তাহলে? এত রাস্তা রাস্তা জার্নি করেছি তো তাই ভালো লাগছে না। ঘুম পাচ্ছে এখন, সারা রাত ঘুমাতে পারিনি। খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমা, তাহলে ভালো লাগবে। হুম। প্লেটে অর্ধেক খাবার খেয়ে আর খায় না মায়া। হাত ধুয়ে পানি খেয়ে সোফায় এসে বসে মান্তাসার পাশে। মান্তাসা মাংস খাচ্ছে, ছোট ছোট দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। হাতের মুঠোয় থাকা মাংসের টুকরো মায়ের মুখের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কাউ। আমি তো খেয়েই আসলাম। তুমি খাও এখন। ছোট আব্বু কই? নিয়ে আতনি। তোমার ছোট আব্বু কদিন পর আসবে। কেন? ছোট আব্বুর কাজ আছে যে তাই। ছোট আব্বুর কথা মনে পড়ে। কথা শেষ হতেই মান্তাসার চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। মায়া কোলে তুলে বুকে জড়িয়ে ধরে মান্তাসাকে। সানজিদা বলে, ভাইয়ার কথা বলতে গিয়েই ওই কয়েকদিন কেঁদে ভাসিয়েছে। এখনো বলতে বলতে কেঁদে দেয়। এখন তোমার ভাইয়ের কাছে গেলেও বারবার বলে, আব্বু ছোট আব্বুর কাছে যাব। আমাকে ছোট আব্বুর কাছে নিয়ে চলো। তোমাকেও অতবার মনে না করে না যতবার ভাইয়ের কথা মনে করে কাঁদে। মায়া মনে মনে বলে, ও জাদু জানে ভাবি। কিভাবে নিজের মায়ায় আটকে রাখতে হয় খুব ভালো করেই জানে। ওর চোখে মুখে জাদু আছে। ও পুরোটাই জাদু। তারপর মুখ ফুটে বলে, তাই তো দেখছি এতদিন কল করলেই ছোট আব্বুর কাছে দাও, ছোট আব্বুর কাছে দাও। কথা বলতে বলতে কেঁদে দিত কোলে যাওয়ার জন্য। অথচ আমার সাথে 2 মিনিট কথা বলেনি। নাহার বেগম খাওয়া শেষ করে এসে মায়ের পাশে বসতে বসতে বলেন, আমার নাতির আদর সোহাগ খেতে খেতে দেখছি মোটা হয়ে গেছিস। দাদির কথা শুনে লজ্জা পায় মায়া, তবুও দমে না গিয়ে বলে, তোমার নাতির আদর সোহাগ খেয়ে মোটা হয়নি দাদু, তোমার নাতির টাকায় খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি।
আমার নাতির টাকায় তাহলে বরকত আছে। এতকাল খেয়ে তো মোটা হসনি। নাতির টাকায় খেয়ে মোটা হয়ে গেছিস। এতকালও মোটাই ছিলাম আমি। আগের চেয়ে মাত্র 3 কেজি ওজন বেড়েছে। জার্মানি থেকে আসার পর প্রথম রাত মায়ের সাথে ঘুমিয়েছিল মায়া। মেহবুবা মেহের মেয়ের কাছে এসে ঘুমিয়েছিলেন। মেয়ের মন খারাপ, রাতে না ঘুমিয়ে যদি কাঁদে তাই মেয়ের সাথে শুয়েছিলেন। কিন্তু ক্লান্ত থাকায় এক ঘুমেই রাত পার করে দিয়েছিল মায়ার। তারপর থেকে গত রাতগুলো মায়া একাই থেকেছে। রাতে আলভিকে একা পাশে না পেয়ে বারবার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে মাঝরাতে বালিশ মুখ গুজিয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছে আলভির জন্য। আলভিকে এত বেশি মিস করছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। পরিবারের সকলের সাথে থেকেও আলভিকে 1 মিনিটের জন্যেও ভুলতে পারে না। আলভিকে ঠিক কতটা মিস করে মায়া নিজেও বুঝতে পারে না। আলভিকে ছাড়া রাতটা সবচেয়ে কঠিন লাগে মায়ার কাছে। এই রাত কেন আসে? মায়া খাওয়া দাওয়া সেরে 10টায় আলভির রুমে চলে আসে। সেটা এখন বড় রুম। ডোর লক করে রুমের চারদিকে চোখ বুলায়। কোথাও নেই আলভি। ভেঙে চুরে আবার কান্না আসছে। যতবারই খালি রুমে আসে ততবার কান্না চলে আসে। আলভিও বোধহয় ওর মতোই খালি রুমে একা একা ছটফট করে। চার্জ থেকে ফোন খুলে ফোন অন করে। তখন আলভির সাথে কথা বলতে বলতে ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আলভিকে কল করার সাথে সাথেই রিসিভ হয়। আলভিও বোধহয় কল করতেই নিয়েছিল। একে অপরকে দেখে দুজনেই হাসে। তারপরেই মায়ার মুখটা মলিন হয়ে যায়। চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। গলা ধরায় বলে, তুমি তো বলেছিলে 2-3 দিন একটু বেশি কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সপ্তাহ পেরিয়ে গেছে অথচ তোমাকে ছেড়ে থাকার কষ্ট একটুও কমেনি। আলভি কি বলবে? মায়াকে ছেড়ে থাকতে তো ওরও একই রকম কষ্ট হচ্ছে। পুরো 1 ঘন্টা কথা বলে দুজন। কথা বলার চেয়ে বেশি একে অপরকে দেখে শুধু। রাত বেড়ে যাওয়ায় মায়াকে ঘুমাতে বলে কল কেটে দেয় আলভি। মায়া ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে আলভির শার্ট বের করে। শার্টটা গায়ে জড়িয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে শুয়ে পড়ে। শার্টে এখনো আলভির গায়ের ঘ্রাণ আছে। শার্ট গায়ে জড়িয়ে ঘুমালে মনে হয় আলভি ওকে জড়িয়ে ধরে আছে। এরকমটাই কল্পনা করে মায়া। আলভি ওকে জড়িয়ে ধরে আছে। চোখ বন্ধ করে রাখলেও ঘুম কি এত সহজেই আসবে নাকি? ডিনার সেরে রাত 9টায় রুমে ফিরে আসে আলভি। এই রুমে আসলেই ওর দম আটকে আসে। এই রুমে মায়ের সাথে কত শত মুহূর্ত কেটেছে সেই সবই এখন স্মৃতি হয়ে গেছে। মায়ের ব্যবহার করা জিনিসগুলো এখনো আগের মতোই রয়েছে সবকিছু। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে তবু ঘুম ওর ধারের কাছেও নেই। অস্থির হয়ে শুয়ে শোয়া থেকে উঠে বসে। গায়ের টি-শার্ট খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। মায়া কোথায়? ওর মায়াকে চাই এখন। বেড থেকে নেমে দাঁড়ায়। আলমারি খুলে মায়ার শেষবার ইউজ করা ওড়নাটা বের করে। এই ওড়নাটাই ওই দিন মায়া ইউজ করেছিল কিন্তু ধোয়া হয়নি। ওড়নাটায় এখনো মায়ার শরীরের ঘ্রাণ রয়েছে। মায়ার কথা বেশি মনে পড়লে ওড়নাটা বের করে মুখে চেপে ধরে রাখে আলভি। তখন চোখ বন্ধ করে কল্পনায় অনুভব করে মায়াকে জড়িয়ে ধরে রেখেছে। মায়া ওর কাছেই আছে। ওড়নাটা বেশি বের করে না। যদি মায়ার শরীরের ঘ্রাণ চলে যায় তখন তো আলভি আরো ছটফট করে মরবে। সময় কেন ফুরাচ্ছে না? দিন কেন আগাচ্ছে না? মনে হয় সময় যেন থমকে আছে। চোখ বন্ধ রেখে গভীরভাবে মৃদু সুরে ডাকে আলভি। মায়াপরি একটু থেমে আবার ডেকে ওঠে, মায়াপরি আমার জান। তোমার শূন্যতা অনেক বেশি মায়াপরি। ঘুমের ঘোরে বেড হাতড়ে হাতড়ে আলভিকে খোঁজে মায়া।
ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে, কোথায় তুমি জড়িয়ে ধরো শীত করছে। তারপরেই যেন স্পষ্ট শুনতে পায় আলভির ডাক, মায়াপুরী হট করে চোখ মেলে তাকায়, এদিক ওদিক তাকিয়ে আলভিকে খোঁজে, শোয়া থেকে উঠে বসে। আলভি কোথায়, কোথায় থেকে ডাকছে ওকে। তারপর স্মরণ হয় আলভি তো নেই, আলভি জার্মানিতে রয়েছে। এতক্ষণ ঘুমের ঘোরে আলভিকে খুঁজছিল, আর ডাকটা ধান্দা শুনেছে। বেড থেকে নেমে রুমের বড় লাইট অন করে, পানি খায়, ফোন হাতে নিয়ে সময় দেখে নেয় প্রায় 2টা বেজে গেছে। আলভি তো বোধহয় এখনো ঘুমায়নি। কল করতে গিয়েও থেমে যায়, এত রাত পর্যন্ত জেগে আছে দেখে রাগারাগি করতে পারে। বিশ্বাসই করতে চাইবে না, মায়া মাত্র ঘুম থেকে উঠেছে। ফোন বেডে রেখে বসতেই মায়ার ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে আলভির কল। দ্রুত কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে। স্ক্রিনে ভেসে ওঠে আলভির চেহারা। আলভি বলে, কেমন আছো? ভালো। ঘুমাওনি এখনো? কল করার সাথে সাথেই যে রিসিভ করলে। ঘুমিয়েছিলাম, তোমাকে স্বপ্নে দেখে মাত্র ঘুম থেকে উঠলাম, মনে হচ্ছিল তুমি ডাকছো আমাকে। সত্যি সত্যি আমাকে তোমাকে ডাকছিলাম মায়াপুরী। মায়ার চোখ পড়ে আলভির গলায়, ওর ওড়না আলভি গলায় পেঁচিয়ে রেখেছে। আমার ওড়না। আলভি ওড়নার দিকে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে তাকায়, তারপর বলে, তোমার তেষ্টা পেয়েছে ভীষণ, তাই তোমাকে কাছ থেকে অনুভবের একটু চেষ্টা। বাই দ্য ওয়ে, আমার শার্ট তোমার গায়ে কেন? ওই যে, অনুভবের একটু চেষ্টা। শার্ট পরেই ঘুমিয়েছিলে? হ্যাঁ। মিস ইউ জান। রাতে ঘুমের ঘোরে তোমাকে খুঁজি, তারপর এদিক ওদিক বেড হাতড়ে দেখি তুমি নেই। অফিসে যখন বসে থাকি তখন মনে হয় তুমি পাশের চেয়ারে বসে আছো, কিন্তু তাকিয়ে দেখি তুমি নেই। রাতে ঘুম হালকা হয়ে আসলে জড়িয়ে ধরার জন্য বেড হাতড়ে দেখি তুমি নেই। বাইরে থেকে রুমে এসে জড়িয়ে ধরার জন্য তোমাকে খুঁজলে দেখি ফাঁকা রুম আমার অপেক্ষায়, জড়িয়ে ধরার মানুষটা নেই। সো ফ্রেন্ড, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।